ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভূতের গল্প নিয়ে তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর গল্পটা শুনতে থাকো। আজকের গল্পের নাম মর্গ। গল্পটির লেখিকা সৌরদীপা ঘোষ। চলো তাহলে আর বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। তোমরা গল্পটা শুনতে থাকো, প্লিজ তোমরা সাপোর্ট করো, সঙ্গে থাকো। আজকে যে ঘটনাটা সকলের সঙ্গে শেয়ার করতে এসেছি তা আমার নিজের জীবনের সঙ্গে জড়িত কোনো ঘটনা নয়। এই ঘটনাটা ঘটেছিল আমার বন্ধুর বাড়ির বাগানের মালির জীবনে। তবে এই ঘটনাটা ভীষণ রকম অদ্ভুত একটা ঘটনা। তখন আমরা বোধহয় ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছি সবে। এইচএসের পর অনেকটাই সময় রয়েছে, ফ্রি টাইম। শ্রীপা বলে আমার একজন স্কুলের বন্ধু ছিল। ওর বাড়িতেই বিকেলবেলায় আমি, সুম্পি, দুতি সকলে মিলে তখন আড্ডা দিতে যেতাম। ওদের বাগানের মালিক কাকা একটু বয়স্ক মতন ছিল, আমাদের নিজের মেয়ের মতোই ভালোবাসত। শ্রী রূপা কখনো কখনো কাকাকে দিয়ে আমাদের জন্য খাবার কিনে আনতো। এরকম দিনও হয়েছে কাকা নিজের বাড়ি থেকে আচার, গুজিয়া, এটা ওটা আমাদের জন্য নিয়ে আসতো সঙ্গে করে। হয়েছে কি, এর মাঝে আমাদের বন্ধু দুতির একদিন খুব জ্বর এলো। তো কিছুদিনের জন্য আমাদের শ্রীরূপাদের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। কারণ টিমের মধ্যে কারোর যদি কিছু হয় বাকিদেরও ইচ্ছে করে না তাকে ছেড়ে আনন্দ করতে। বেশ দিন 15 কেটে গেছে। একদিন শ্রীরূপা ফোন করে আমাকে বলল, জানিস তো আমাদের মালিক কাকার একমাত্র ছেলে গোপাল মারা গেছে কদিন আগে। কাকা তো তারপর থেকে আর আসেনি আমাদের বাড়িতে। আমি খবরটা পেয়ে আকাশ থেকে পড়লাম। বললাম, কাকার ছেলেটা তো আমাদের চেয়ে একটু বড় হবে বয়সে মনে হয়, তাই না? শ্রীরূপা উত্তরে বলল, হুম রে, গোপালদা আমাদের চেয়ে বয়সে বেশ কিছুটা বড়। আমাদের বাড়িতেও এসেছে কয়েকবার। সপ্তাহ দিনেক পরে আমরা একদিন আবার শ্রীরূপাদের বাড়িতে গেলাম বিকেলের দিকে। ঘরে বসে আড্ডা দিতে দিতে দেখলাম মালিক কাকা কাজে এসেছে, কিন্তু সেদিন আর সে আমাদের ঘরের দিকে এলো না। দূর থেকে দেখলাম মালিক কাকার মুখটা বেশ থমথমে, যেন একরাশ অন্ধকার নেমে এসেছে মুখটায়। অন্যদিনের মতন সেদিন আর কোনো কথা বলল না আমাদের সাথে। দিন দুয়েক পর আমরা আবার যাই শ্রীরূপাদের বাড়িতে। সেদিন দেখলাম মালিক কাকা চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আমরা সেদিন নিজেরাই গেলাম কাকার সঙ্গে কথা বলবো বলে। এ কথা সে কথার পর সুম্পি জিজ্ঞাসা করলো, কাকা, তোমার ছেলে গোপালদার সঙ্গে কি হয়েছিল? দুটির দুটো চোখ বড় বড় করলো সুম্পির দিকে তাকিয়ে। সুম্পিও একটু জিভ কাটলো গোপালের কথা তোলায়। মালিক কাকা মৌনতা ভেঙে বলা শুরু করলো, গোপাল আমার একমাত্র ছেলে। ও ছোট থেকেই ভীষণ ডান পিটে ছিল। আমার আর ওর মায়ের কোনো কথা শুনতো না। ওর এক বন্ধু রতন, যে কিনা আমাদের পাড়ার ছেলে, শহরের এক হাসপাতালে কাজ করে। বিশেষত ওর মর্গে ডিউটি থাকে। রতনের কথা শুনে গোপালের মাথায় খেয়াল চাপলো ও একদিন মর্গে যাবে। রতন নাকি মর্গে নানা রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বারবার। ব্যাস, আর পাইকে গোপাল ঠিক করে রতনের সঙ্গে যাবে এক রাতে। রতন ওকে জানায় যে ওর হাসপাতালে চেনা জানা রয়েছে অনেকের সাথে, তো ঠিক ম্যানেজ হয়ে যাবে পুরো ব্যাপারটাই। যেমন কথা তেমন কাজ। আমাদের কিছু না জানিয়ে গোপাল রওনা দিল রতনের সাথে। আমরা জানতাম গোপালের রতনের বাড়িতে থাকতে যাচ্ছে সে রাত্রে। এমনটা প্রায়ই হতো, তাই কোনো সন্দেহ হয়নি আমাদের। সে রাতে রতনের সঙ্গে গোপাল মর্গে যায়। ওরা দুজনেই ভেতরে ছিল। প্রথমে গোপাল লাশগুলো আবার চোখে দেখেছিল।
কোনো সময় লাশের মুখ থেকে চাদর সরিয়ে, আবার কখনো গায়ে একটু ঠেলা দিয়ে। আসলে ও কখনো লাশ দেখেনি তো। একটু থামে মালি কাকা, তার দুটো চোখ ছলছল করছিল। তারপর আবার বলতে শুরু করলো, তোমরা আজকালকার মেয়ে দিদিমণিরা, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমার কথা, কিন্তু গোপাল নাকি প্রথমে লাশগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল। রতনকে বারণ করছিল বারবার। রতনকে ভয়ে ভয়ে বলে, দেখ দেখ ভাই, তুই দেখতে চেয়েছিস তাই তোকে এনেছি, কিন্তু এদের নিয়ে এইভাবে হাসাহাসি করিস না। এরা কে কখন উঠে বসে তার ঠিক ঠিকানা নেই। গোপাল আবার খিলখিল করে হেসে ওঠে। যাই হোক, রাত একটু বাড়ার সঙ্গে সঙ্গে রতনের চোখে ঘুমের ঝুল এসে যায়। গোপাল তখনও জেগে, ও পাশেই একটা চেয়ারে বসে। তখন রতন ওকে বলেছে ভোরবেলা হলেই বের করে দেবে সেখান থেকে, কারণ হাসপাতালের কোনো স্টাফ গোপালকে দেখতে পেলে রতনের আর চাকরি থাকবে না সেখানে। রতনের বয়স অনুযায়ী বলছি, ওর ঘুম ভাঙে গোপালের চিৎকার শুনে। বাবা গো মা গো বলে গোপাল তখন চিৎকার করছে। রতনের ঘুম ভেঙে ও দেখে গতকাল রাত্রে মর্গে আসা একটা লাশ উঠে বসেছে, আর সেই লাশ গোপালের ডান হাতটা কামড়ে কামড়ে চিবোচ্ছে। হকচকিয়ে উঠে রতন নিজের চোখ ডলে বার দুয়েক। ও একটু দূরে বসেছিল গোপালের থেকে। রতন নিজেও ভয় পেয়ে যায় এ দৃশ্য দেখে। ও ছুটে যায় গোপালের কাছে, কিন্তু গিয়ে দেখে লাশটা আগের মতোই নিজের জায়গায় শুয়ে রয়েছে, আর গোপাল ঘুমোচ্ছে অঘোরে। রতন কিছুতেই মানতে পারছিল না যে এমন কোনো ঘটনা ঘটেনি। ভীষণ ভয় পেয়ে সজোরে ধাক্কা দিয়ে গোপালকে ডাকতে থাকে রতন। গোপাল হকচকিয়ে উঠে রতনকে বলে, কিরে ডাকছিস কেন? কোনো ডাক্তার এদিকে আসছে নাকি? রতন বলে, না না, তুই ঠিক আছিস? গোপালের নিজের জামার কলারটা একটু নড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকবো না কেন? কি হবে আমার? রতন ওকে বলে, তবে আমি যে দেখলাম লাশটা তোর হাত চিবিয়ে। রতনের মুখে এ কথা শুনে হা হা করে হেসে ওঠে গোপাল। যেন কিছুই হয়নি, যেন পাগলের প্রলাপ বকছে রতন। আর কোনো কথা বাড়ায়নি রতন। গোপালও চুপ করে যায়। এরপর পরের দিন খুব ভোরবেলা গোপালকে মর্গ থেকে বের করে দেয় রতন। গোপাল বাড়িতে ফিরে আসে কিছুক্ষণ পর। আমাদের কারোর সঙ্গে ও কোনো কথা বলল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দুপুরবেলা গোপালের মা ওকে খাবার জন্য ডাকতে যায়, কিন্তু ও ঘরের দরজা কিছুতেই খোলেনি। আমি তখন ওই দিদিমণির বাড়িতে কাজে এসেছিলাম। সন্ধ্যার পর বাড়ি ফিরে গিয়ে দেখি গোপাল সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কিছু খাচ্ছেও না। কিছুক্ষণ পর রতন আসে আমাদের বাড়িতে। সেদিন ওর ডিউটি অফ ছিল। আমি রতনকে জিজ্ঞাসা করি গোপালের কিছু হয়েছে কি না, কাল রাত্রে ওরা কোথায় ছিল। রতন তখনও আমাকে কিচ্ছু বলেনি। ও গেল গোপালের ঘরে ওর সঙ্গে কথা বলবে বলে। কিছুক্ষণ পর শুনি ঘর থেকে রতন পরিত্রায় চিৎকার করছে। গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে সারা শরীর কেঁপে উঠল। গোপাল রতনের ডান হাতের কবজিটা কামড়ে ধরে আছে। আমি আর গোপালের মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। কোনো মানুষের শরীরে যে এত শক্তি হয় তা আমার জানা ছিল না। কিছুক্ষণ পর গোপাল এমনিতেই রতনকে ছেড়ে দেয়। আমাদের তিনজনেই ঘর থেকে বেরিয়ে আসি দৌড়ে। গোপালকে সেই ঘরে আটকে রেখে দিলাম। সেদিন আর কেউ কোনো কথা বাড়ালাম না। রতন থমথমে মুখ নিয়ে ওর বাড়ি চলে গেল। সারাটা রাত গোপাল ওর ঘরের দরজায় খিল ঘুষি লাথি মেরে চলল, আর অদ্ভুত রকম সুরে খুব কাঁদছিল। আমার কেন জানি না সন্দেহ হলো। পরের দিন সকাল সকাল রতনের বাড়ি গেলাম। ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে গোপালের সাথে। প্রথমে রতন স্বীকার করতে চাইছিল না।
চাপাচাপি করাতে শেষে বাধ্য হয়ে ওদের মর্গে যাওয়ার প্ল্যান থেকে শুরু করে পুরো ঘটনাটা আমাকে খুলে বলে রতন। প্রথমে আমি রতনের উপর খুবই রেগে যাই, তারপর কেঁদে বলে, কাকু আমি গোপালকে অনেকবার বারণ করেছিলাম, তোর অভ্যাস নেই, যাস না। তারপরে ওখানে গিয়েও ও মরা নিয়ে হাসাহাসি করছিল, খারাপ খারাপ কথা বলছিল। আমি বেশিরভাগ সময় ওখানে থাকি, অনেক কিছুই দেখি, তাই আমি জানি এগুলো মিথ্যা না। আর এসব নিয়ে এরকম মজাই আর কি করা ঠিক নয়। কিন্তু তোমরা তো জানো গোপাল কারোর কথা শোনে না। আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানিও না গোপাল তখন ঠিক কী করতে গেছিল আর কি করেই বা লাশটা ওর হাতে কামড়ে ধরেছিল। বিশ্বাস করো, খুব অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। লাশটা সত্যিই গোপালের হাত কামড়ে ধরেছিল, আমি নিজে চোখে দেখেছি। এমনকি গোপাল যতই অস্বীকার করুক না কেন, আমি ওর হাতে গভীর ক্ষত দেখেছিলাম। জানি না কেন ও আমার কাছে কিচ্ছু স্বীকার করলো না, হয়তোবা কেউ ওকে আটকাচ্ছিল সত্যিটা বলতে। সবটুকু শুনে আমি রতনকে সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে আমাদের এলাকারই কয়েকজন গুণিনের কাছে যাই। তিনি সেই দিনই বাড়িতে এসে গোপালকে ঝাড়পোছ করে দেন। কিন্তু দুঃখের বিষয় পরের দিন গভীর রাত্রে গোপাল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমাদের সকলকে ছেড়ে চলে যায় আমাদের একমাত্র ছেলে গোপাল। গুনিন ওকে একটা তাবিজ দিয়েছিল, সব সময় হাতে পড়ে থাকতে বলেছিল। ওর মৃত্যুর পর আমরা দেখি যে ওই তাবিজটা গোপালের হাত থেকে খুলে মাটিতে পড়ে আছে। অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না গোপালকে। কদিন আগেই রতনের কাছ থেকে জানতে পারি যে ছেলেটার লাশ গোপালের হাত কামড়ে ধরেছিল। সেও নাকি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রবল মানসিক চাপে সুইসাইড করেছিল। এই ঘটনা বলার সময় মালি কাকার চোখে যে জল আর এক বিষাদগ্রস্ত পিতার যে হৃদয় বিদারক নিস্তব্ধ আর্তনাদ শুনেছিলাম, সেই কথা কোনোদিনই ভুলতে পারবো না। আজকের এই গল্পটা কেমন লেগেছে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা গল্পটা শেয়ার করে দিও সবার সাথে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে। আর তোমরাও যদি গল্প লিখে পাঠাতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেই মেলে তোমরা গল্প লিখে পাঠিয়ে দিও। ধন্যবাদ।